স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস যেটা, এটা আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা শুরুতে হচ্ছে আমরা একটু বলে রাখি। ২ টা পদ্ধতিতে হচ্ছে আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো করতে পারি। একটা কি ডিরেক্ট আরেকটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। তো আমাদের কাছে হচ্ছে মোটামুটি ইনডিরেক্ট মেথডটা সহজ, কিন্তু আইএএস অনুসারে হচ্ছে ডিরেক্ট মেথডটাকে সাপোর্ট করে বেশি। তো আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা অবশ্যই ডিরেক্ট মেথডটাই ফলো করি। আর বিভিন্ন পরীক্ষা অনেক সময় যারা হচ্ছে আমরা সিএ, সিএমএ তে আছি, অনেকের হচ্ছে ২ টা মেথডই মোটামুটি ভালো করে বুঝতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় পরীক্ষায় অনেক সময় ডিরেক্ট মেথড আসে, অনেক সময় ইনডিরেক্ট মেথড আসে। তবে বেসিক যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং এক্টিভিটিস, এটাতেই মূলত ২ টা মেথডে ২ রকম হয়। আর বাকি সব ক্ষেত্রে একদম সেমই থাকে। অন্যান্য ক্ষেত্রে কোনো ইমপ্যাক্ট হয় না। কারণ আমরা জানি একটা ক্যাশ ফ্লো হচ্ছে ৩ টা পার্ট আছে। তো একটা ক্যাশ ফ্লোর ৩ টা পার্টের হচ্ছে একটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং এক্টিভিটিস, আরেকটা হচ্ছে ইনভেস্টিং এক্টিভিটিস, আরেকটা ফিনান্সিয়াল এক্টিভিটিস। তাহলে আমরা এটা ডিরেক্ট মেথড অথবা ইনডিরেক্ট মেথড যাই করি না কেন, এই ২ টা পার্টের পরিবর্তন হয় না। পরিবর্তনের ১ম এই পার্টটাতেই পরিবর্তন হয়। তো ডিরেক্ট মেথডটা তুলনামূলক সহজ আর ইনডিরেক্ট মেথডটা একটু কঠিন। তো যেহেতু আমাদের দরকার হচ্ছে ডিরেক্ট মেথড, প্রতিটা কিছু দেখা যায় লিমিটেড কোম্পানিতে ইনডিরেক্ট মেথডও করে। তো আমরা ডিরেক্ট মেথড যদি দেখি, আমাদের ১ম হচ্ছে ২ টা চ্যালেঞ্জিং কাজ। একটা হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, আরেকটা হচ্ছে ক্যাশ পেইড টু সাপ্লায়ার ও এমপ্লয়িজ। এই ২ টা জিনিস হচ্ছে মেজর এবং ওয়ান অফ দ্যা ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্ট কাজগুলোর জন্য আমাদের আগে হচ্ছে একটু বেসিক নিয়ে কথা বলি। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার আমরা কিভাবে হচ্ছে টাকা কাস্টমার থেকে পেতে পারি। তা মূলত হচ্ছে আমরা সেলস করলেই কাস্টমার থেকে টাকা পাই। আদার্স ভাবে পাওয়ার সুযোগ তেমন নাই। এটা হচ্ছে আমরা যদি নোট নাম্বারে যাই, গিয়ে দেখি এটা কি অবস্থা। তো সেটা হচ্ছে আমরা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার এর জন্য একটা নোট ক্রিয়েট করছি। তো ৩৩ নাম্বার নোটে আমাদের ডিটেইলস দেখানো হইছে যে কিভাবে হচ্ছে আমরা ক্যাশ রিসিভ করতে পারি। তো নাম্বার ১ যেটা হয় ওপেনিং ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল টা হচ্ছে মেজর ফ্যাক্ট মানে কালেকশনের জন্য। আমাদের ওপেনিং এ হচ্ছে এইটা ছিল। তো ওপেনিং এ আমার যে ক্যাশটা ছিল মানে ট্রেড রিসিভেবল ছিল, সেইটার সাথে হচ্ছে ক্লোজিং আনআর্নড রেভিনিউ। আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসেট। এই কারণে এটা ওপেনিং এর সাথে হচ্ছে এই বছর যেটা টার্নওভার ডিউরিং দ্যা ইয়ার এই ২ টা যোগ হয়। আর আনআর্নড রেভিনিউ হচ্ছে অপোজিট নেচার। কারণ এটা লায়াবিলিটিতে থাকে। তাই এটা যদি টার্নওভার যেটা এই বছর হচ্ছে যে যোগ করে ওইটাকে বিয়োগ করতে হবে, ওইটাকে বিয়োগ করলে যোগ করতে হবে। কারণ আনআর্নড রেভিনিউর নেচারই হচ্ছে উল্টা। তাহলে আমাদের কি করতে হবে? ক্লোজিং আনআর্নড রেভিনিউ যেটা আমরা অলরেডি নোটে দেখে আসছি ন্যা ব্যালেন্স শিটে। তো সেটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তারপর হচ্ছে টার্নওভার এই বছর যেটা সেলস হইছে আসল ভাই সেটা এখানে ভাইয়া ক্লোজিং আনআর্ন রেভিনিউটা এখানে কেন অ্যাড হলো এটা ভাই ক্লিয়ার না। কারণ আপনার নেচারটা যখন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল এর ব্যালেন্স মানে এটাকে কি হচ্ছে মানে হেডিংটা কি? এটা আমরা জানি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট। তো এটা যদি ডেবিট হয় তাহলে এটা আমরা এখান থেকে যখন আমরা কোন কারণে ক্যাশ যেটা মানে ওপেনিং যেটা থাকতেছে এর সাথে আমি যত টাকা হচ্ছে এই বছরের অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট করছি ২ টা মিলে হচ্ছে আমার কারেন্ট ইয়ার এর অ্যাকাউন্ট রিসিভেবল। আনআর্নড রেভিনিউর যেটা হচ্ছে মানে ক্লোজিং ওই বছর থেকে তো আমি কিছু টাকা এই বছরে পেতেও পারি, নাও পেতে পারি। তো এইটা আমরা করার কারণ হচ্ছে যোগ বিয়োগ করতেছি যে কি পরিমাণ টাকা আমরা পাইছি। তাই ক্লোজিং এ আনআর্নড রেভিনিউটা এই কারণে রাখা হইছে, কারণ আনআর্নড রেভিনিউ এর ব্যালেন্সটা হচ্ছে ক্রেডিট ছিল। এই কারণে আমরা এটিকে এড এ উল্টা নেচারে করছি। করার কারণ হচ্ছে কারণ আনআর্নড রেভিনিউ ক্লোজিংটা যদি গত বছর যেটা আমার পাওয়ার কথা ছিল, এটা এই বছর আমরা পাওয়ার কথা। কারণ আনআর্ন কেন হইছে? কারণ গত বছর আমরা টাকা নিয়ে নিছি কিন্তু সার্ভিস দেই নাই। তার মানে এটা হচ্ছে এবার পাওয়ার কথা। তাই এটা ক্লোজিং টাকে আমার এড করছি। আচ্ছা, ক্লিয়ার এর ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা যতটুকু টার্নওভার সেলস এর আছে এই ২ টা জিনিস নিলাম। এইগুলা যোগ করার পর আমার হচ্ছে এইটুকু এভেইলেবল। কিন্তু আমার এই পুরো টাকাটা তো আমরা পাই নাই। পাই নাই কেন? কারণ আমাকে এখানে ক্লোজিং ট্রেড রিসিভেবল একটা ব্যাপার আছে। এটা মাইনাস হচ্ছে কারণ আমার এটা এই বছর আর এটা পাবো না। তাই এটা বিয়োগ। আবার ওপেনিং আর্নার মানে এই বছরও আমি কিছু পরিমাণ আর্নার পাইছি, সেটার টাকাও আমরা এই বছর পাবো না, সামনের বছর পাবো। তাই এটাকেও আমরা বিয়োগ করে আমার যে নেট ইমপ্যাক্ট টা হচ্ছে এইটা হচ্ছে আমার মূলত ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার।
এটা হচ্ছে প্রথম পার্ট, মানে গুরুত্বপূর্ণ পার্টের একটা। তারপর হচ্ছে পেমেন্ট। কারণ ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার এটা মূলত ছোট থাকলেও কোনটা ছোট থাকবে না? ছোট থাকবে না হচ্ছে ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স অ্যান্ড এমপ্লয়িজ। কারণ আমরা যদি নোটে যাই তাহলে দেখব যে এটা আসলে কতগুলা জিনিস থাকতেছে, ছোট থাকতেছে না। এই যে নোটটা 34 নম্বরে কস্ট অফ সেলস। আমরা যত টাকা সেলস করছি এখানে কিন্তু আমাকে কি বলছে ডেপ্রিসিয়েশন উইথআউট ডেপ্রিসিয়েশন। আমার ডেপ্রিসিয়েশন পরিমাণটা কিন্তু আমাকে বাদ দিছে। কারণ ডেপ্রিসিয়েশন ইজ নট এ ক্যাশ বেসিস যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে আমার অলরেডি নট এ এক্সপেন্স, রিয়াল এক্সপেন্স না। তা আমি এটা একটু প্রথমে কি করছি কস্ট অফ গুডস সোল্ড, কারণ এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন টাকা বাদে বাকি টাকাটা হচ্ছে অবশ্যই আমার কাছ থেকে চলে গেছে। তাই আমি এটাকে বিয়োগ দিলাম। তারপর হচ্ছে আমরা সেলারি, অ্যাডমিনিস্ট্রেটিভ যে খরচগুলো থাকতেছে সবগুলোর জন্য আমার টাকা চলে গেছে তাই আমরা এটাকে বিয়োগ দিলাম। আর ইনভেন্টরির ক্ষেত্রে ওপেনিং ইনভেন্টরিটা আমার কাছে এভেইলেবল ছিল। ক্লোজিং ইনভেন্টরিটা আমরা কিভাবে জানি? এটার ইমপ্যাক্টটা আমরা এরকম করে জানি যে ইনভেন্টরি ওপেনিং আর ক্লোজিং এটার মধ্যে যদি বাড়ে তখন আমরা কি করি? ডিরেক্ট ইনডাইরেক্ট মেথড যেটা ছিল সেক্ষেত্রে যদি বাড়ে তার মানে আমি চিন্তা করলাম কি? কারণ আমাদের যদি বাড়ে এবং কমার প্রতি যে যদি এটা ইনভেন্টরি পরিমাণ বাড়তেছে মানে কি আমার ক্যাশ টাকা চলে গেছে। তার মানে তখন এটা আমাদের মাইনাস হয়ে যায়। তো এখানে যখন আমরা ইনডাইরেক্ট মেথড এ ডিরেক্ট মেথড এ করব আমাদের বুঝার সুবিধাতে যে কাজটা করা হয় সবগুলা অ্যাসেট এর যখন ওপেনিং থাকবে এটাকে আমরা যোগ করি আর ক্লোজিং টাকে বিয়োগ করি। এই ২ টার নিট ইমপ্যাক্ট টা তখন এখানে হয়ে যায়। তেমনি আমরা যদি ওপেনিং ইনভেন্টরির মতো ওপেনিং অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্ট এটাও আমরা যোগ করছি। ক্লোজিং যেটা আছে এটাকেও বিয়োগ করে দিছি। তেমনি হচ্ছে আমরা এক্সপেন্স এর ক্ষেত্রেও সেম মানে অ্যাসেট এবং এক্সপেন্স এটা ওপেনিং গুলা সরি ওপেনিং গুলা শুধু আমাদের অ্যাসেট গুলা সেক্ষেত্রে আমরা যোগ হচ্ছে আর ক্লোজিং গুলা বিয়োগ হচ্ছে কারণ এই ২ টা যোগ বিয়োগ করে নেট ইফেক্ট টা শেষ হয়ে যাচ্ছে। তারপর ওপেনিং প্রভিশন ফর এক্সপেন্স আর আদার্স লায়াবিলিটিস। তো লায়াবিলিটিস এর ক্ষেত্রে উল্টা নেচার। কারণ লায়াবিলিটি যখন ওপেনিং থাকবে তখন এটাকে আমাদের বিয়োগ দিতে হবে। কারণ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে একটা যেটা হয় তার বিপরীত নেচার উল্টা হয়। এটা মনে রাখতে হয়। তো বুঝার সুবিধার্থে আমরা অনেক সময় যে অ্যাসেট গুলাকে ধরি। যেমন আমি যদি মাথার মধ্যে আমার এটা থাকে যে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা ইনভেন্টরি বাড়লে সেটা কি হচ্ছে? বাড়লে সেটা যোগ হয়ে যাচ্ছে, কমলে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। ওই ইমপ্যাক্ট এ যে ওপেনিংটা যদি আমরা এখানে যোগ হয়, ক্লোজিংটা বিয়োগ হয়, তাহলে সেটা লায়াবিলিটিসটা উল্টা নেচার হচ্ছে। যে ওপেনিং লায়াবিলিটিসটা সেটা কি বিয়োগ দিচ্ছি আর ক্লোজিং। কারণ ডিরেক্ট মেথডে যদি আমরা ইনডিরেক্ট মেথড চিন্তা করি যে আমার যদি গত বছরের ৳৫ লায়াবিলিটিস থাকে আর আমি যদি এই বছরে ৳৩ লায়াবিলিটিস পরিশোধ করি, তাহলে আমার ৳২ এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছি। মানে আমি শেয়ার যারা আমার কাছ থেকে টাকা পাবে না কিন্তু আমরা তার জন্য সার্ভিস নিয়ে নিছি। মানে তার থেকে আমরা টাকা বেনিফিট নিছি সেটা আমার অন্য জায়গায় ইমপ্যাক্ট পড়তেছে। তার জন্যই হচ্ছে এরকম হয় যে লায়াবিলিটি যদি বাড়ে তখন দেখা যায় ক্যাশ ফ্লো হচ্ছে। কারণ এই সম্পদটা মানে লায়াবিলিটিস বাড়ছে কি কোন কিছু কিনে। কিনার পর এই টাকাটা কি করতে হচ্ছে? বিজনেসে খাটায় অন্য দিক দিয়ে বেনিফিট হচ্ছে। তাই এই নেচারটা থাকে। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর ইনকাম, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। কারেন্ট ইয়ারে যেটা থাকতেছে সেটা যেহেতু এটা আমাদের ইমপ্যাক্ট আছে, প্রিভিয়াস এ যেটা ছিল ওটা বিয়োগ হচ্ছে। তার মানে কি হচ্ছে? মানে এই বছরের যেটা ক্লোজিং টাকে যোগ হয়ে যাচ্ছে আর হচ্ছে ওপেনিং টা হচ্ছে কি বিয়োগ হচ্ছে। তারপর হচ্ছে রেন্ট এর ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট রেন্ট রিসিভ। যদি আমরা রেন্ট রিসিভ করি তাহলে অবশ্যই সেটা আমার ক্যাশ ফ্লো বাড়বে তাই যোগ হইছে। যদি আমরা অন্য যেকোনোভাবে রিসিভ করি যেমন ওয়াটার বিল সাপ্লাই রিসিভ, আদার্স রিসিভ হলে অবশ্যই ক্যাশ ফ্লো বাড়বে। এখানে আরো একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর এক্সচেঞ্জ গেইন। তো এক্সচেঞ্জ গেইন করলে অথবা লস করলে কারণ এটা রিয়াল ইমপ্যাক্ট হয় না। আপনারা যারা অ্যাকাউন্টস প্রিপেয়ার করেন অনেকে দেখা যায় এক্সচেঞ্জ গেইন ও লসের আমাদের মিলানোর জন্য শুধু একটা হিসাব করতে হয়। তেমনি আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে যে এক্সচেঞ্জ গেইনটা আমি দেখাইছি রিয়ালি অ্যাকচুয়াল ওই পরিমাণ টাকা আমার কাছে আসে নাই। মানে এক্সচেঞ্জ এর উপর আ এপাশ-ওপাশ মানে ডলারের চেঞ্জ এর কারণে আসছে। তাই এটাকে হচ্ছে আমরা গেইনটাকে বিয়োগ দিছি। যদি আ লস থাকতো তাহলে সেটাকে আমার যোগ করতে হইতো। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ইন্সুরেন্স ক্লেম রিসিভেবল। যদি আমরা এটার জন্য টাকা একটা রিসিভেবল ক্রিয়েট হয়েছে এটা আমরা পাবো। ধরে নিচ্ছি সেটাকে আমরা যোগ করে ফেলছি। এইভাবে হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হচ্ছে এই পোরশনটা যে ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স ভাইয়া এক্সচেঞ্জ গেইনটা কেন যোগ করছেন আরেকবার যদি বলতেন? যোগ করে না বিয়োগ করছি। মানে বিয়োগ করছেন কেন আরকি? এক্সচেঞ্জ গেইনটা বিয়োগ করছি। কারণ এক্সচেঞ্জ গেইনটা কিভাবে হইছে?
ডলার রেটের বেশি কমে। এটার ইমপ্যাক্ট হচ্ছে এরকম যে মিলানোর জন্য আপনার ব্যাংকে এক ধরনের একটা ইমপ্যাক্ট হইছে, রিয়ালে হচ্ছে আরেকটা ইমপ্যাক্ট হচ্ছে। যেমন বেশ কয়েকটা কারণ হইতে পারে। যেমন আজকে আমরা একটা জিনিস নিয়ে যখন স্টাডি করতে গেছি, সেখানে কি হইল? যে আমার যখন এক্সপোর্ট হইছে, এক্সপোর্ট এ যখন ভ্যালুটা রিয়ালাইজ হইছে, সেখানে দেখলাম ধরেন ৳১২০ করে ডলার। কিন্তু বিভিন্ন চার্জ কাটার কারণে আমরা টাকার পরিমাণটা কম পাচ্ছি। হিসেব করে দেখলাম ৳৪-৫ লাখ মানে একটা কম চলে আসতেছে। এটা একটা ইমপ্যাক্ট। এখন ধরেন কোন কারণে যদি আমাদের এক্সচেঞ্জ গতভাবে আমার পেমেন্ট করার কথা ছিল ৳৫, কিন্তু পেমেন্ট আমি ৳৪ মানে ডলারের কারণে আমি ৳৪ গেছে। যেমন ডলারের দাম যদি ৳২০ তখন যদি আমার ডলার যদি আমি পেমেন্ট করতে পারি ৳১৮, তখন একটা ইমপ্যাক্ট হলে এটা আর্টিফিশিয়ালি একটা গেইন ক্রিয়েট হয়। মানে মূলত এটা অ্যাকচুয়ালি গেইন না, আর্টিফিশিয়াল। যেমন ডেপ্রিসিয়েশন। এটাতে টাকা-পয়সা যাচ্ছে না, আসতেছে না, তাই এটাকে আমরা ইমপ্যাক্ট থেকে বাদ দেই। তেমনি এক্সচেঞ্জ গেইন অথবা লসের ক্ষেত্রেও একই রকম। ওইটা যেহেতু আমার টাকা যাচ্ছে না, আসতেছে না, তাই শুধু আমাদের ইমপ্যাক্টটাকে বাদ করে মানে ক্যাশ বেসিস তৈরি করা। বুঝতে পারছেন? জি, জি। তারপর হচ্ছে আমরা ইনকাম ট্যাক্স পেইড, যেটা এবছরে পেইড করে ফেলছি, অবশ্যই এটা আমার জন্য ক্যাশ ফ্লো চলে গেছে। তারপর রিসিভ অফ ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট যেহেতু রিসিভ করছে আমার কাছে টাকা আসছে। তো এরকম ইমপ্যাক্টটা ক্যালকুলেশন করলে আমরা সেটা পাচ্ছি কি নেট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং। আপনাকে খেয়াল রাখতে হবে ব্যবসা সাস্টেইন করার জন্য অবশ্যই অপারেটিং অ্যাক্টিভিটিস এ ক্যাশ ফ্লোটা পজিটিভ হওয়া ম্যান্ডেটরি। যদি এটা ম্যান্ডেটরি না হয়, আপনি যখন বাজেট করতে যাবেন, ইনিশিয়ালি একটা ধাক্কা খাবেন যে ক্যাশ ফ্লো নাই, তাহলে বিজনেস ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে না। তো বিজনেস রান করা কঠিন। সে কি করবে? এখানে যদি তার ক্যাশ ফ্লো ক্রিয়েট না হয়, তাহলে সে কি করতে হবে? তাকে আদার সোর্স থেকে ফিন্যান্স করতে হবে। তো ফিন্যান্স করলে একটা ফিন্যান্সের একটা এক্সপেন্স আছে, ঐরকম একটা। তাই সবাই হচ্ছে এইটাকে আমরা সবসময় পজিটিভ আশা করব যেভাবেই হোক। তারপর ইনভেস্টিং এক্টিভিটিস টা নেগেটিভ হইতে পারে। কারণ কোন বছর হয়তো আমরা ইনভেস্টমেন্ট বেশি করতে পারি, আবার কোন বছর নাও করতে পারি। তো সেটা নেগেটিভ হইলো কারণ আমার ক্যাশ ফ্লো যদি থাকে তাহলে আমরা এখানে ইনফ্লোটা মানে ইনভেস্টিং টাকে নেগেটিভ করতে পারি। মানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই ২ টা পার্ট হচ্ছে তুলনামূলক বি এবং সি সহজ। এখানে কি বলছে? অ্যাকুইজিশন অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা হচ্ছে আমাদের যত টাকা মানে এই বছর যত টাকা কিনছি প্রপার্টি প্ল্যান্ট সেটা অবশ্যই আমার ক্যাশ ফ্লো চলে গেছে। তাই এটা মাইনাস। তারপর হচ্ছে পেমেন্ট ফর ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। আমি একটা অ্যাসেট ক্রিয়েট করতে যাচ্ছি। এর জন্য যে পরিমাণ পেমেন্ট গুলো দিছি অবশ্যই সেটা আমার জন্য কি হবে? আমার টাকাটা চলে গেছে। তাই এটা কি বিয়োগ। তারপর ডিভিডেন্ড রিসিভ। শেয়ার থেকে যদি আমি ডিভিডেন্ড পাই অবশ্যই আমার টাকা বাড়ছে। তাই এটা যোগ। এনক্যাশমেন্ট অফ এফডিআর। এফডিআর এর টাকা যদি আমি এনক্যাশমেন্ট করি সেটাও আমার টাকা আসছে। তার মানে এগুলো হচ্ছে ক্রিটিক্যাল না। মূলত চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এই অংশ। ক্যাশ ফ্লোর অপারেটিং এক্টিভিটিস থেকে। তাহলে এটা আমরা দেখলাম আমার লস হয়ে গেছে। লস না মানে আউটফ্লো বেশি হয়ে গেছে। তারপর ফিন্যান্স এ গিয়ে দেখি ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিয়াল এক্টিভিটিস এ এখানে আমার আবার পজিটিভ আছে। কেন আছে? কারণ আমি কি করলাম? রিসিভ ফ্রম শর্ট টার্ম বোরোইং। আমার আমার প্ল্যানে রাখছি যে এইটা হচ্ছে আমার শর্ট টার্ম বোরোইং এ নিবো। কারণ আপনার বাজেটিং করতে গেলে তো ইমপ্যাক্ট টা আগে চিন্তা করতে হয়। আর অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা ঘটছে যেহেতু আমরা ১ বছর পার করে ফেলছি। এখানে আমরা দেখলাম আমাদের বিজনেসটাকে রান করার জন্য আমার এই পরিমাণ টাকা হচ্ছে শর্ট টার্ম বোরোইং করতে হচ্ছে। আবার দেখা যায় শুধু আমি বোরোইং করছি এরকম না, আমি পেমেন্টও করছি। রিপেইড অফ শর্ট টার্ম বোরিং এই পরিমাণ টাকা আমি পে করছি। তারপর আবার দেখা যায় এটা যে পে করলাম আমার আরো একটা অংশ পে করছি সেটা হচ্ছে কি আদার ফিন্যান্স এর টাকাও আমি দিছি। তাহলে এগুলো যে আমি ২ টা সোর্স এ এত বড় মানে আমি লোন রিসিভ করলাম শর্ট টার্ম এ এইটুকু কিন্তু আমি তার থেকে বড় ২ টা অ্যামাউন্ট পে করছি। কিভাবে করতে পারছি? কারণ আমাকে কি করতে হচ্ছে? রিসিভ ফ্রম লং টার্ম লোন। তাহলে আমি শর্ট টার্ম লোনের মানে লায়াবিলিটি গুলোকে মিটিগেট করার জন্য আমি একটা বড় অঙ্কের লং টার্ম লোন করলাম। তার মানে কি করলাম? কইর তেল দিয়ে কইকেই বাঁচলাম। একটা নিলাম, আরেকটা দিলাম। তারপর দেখা যায় প্রিপেইড অফ লং টার্ম লোন এখানেও লং টার্ম লোনের যে অংশটা পেইড করা হইছে। তারপর আবার দেখা যায় একটা বড় একটা পোরশন পেইড অফ ফিন্যান্সিয়াল এক্সপেন্স। ফিন্যান্সিয়াল এক্সপেন্স চলে গেছে, ডিভিডেন্ডও দিয়ে দিছি। তারপরে আমার নেট ইফেক্ট যে টাকাটা আছে সেটা অবশ্যই কোথায় থেকে আছে? অবশ্যই আমার এটা লোনের লং টার্ম লোন থেকেই টাকাটা আমার এখানে রয়ে গেছে। রয়ে যাওয়ার পর আমরা এই ৩ টা পোরশন যোগ করব। A, B, C যতটুকু আছে। তো যোগ করার পর আমাকে ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য বিগিনিং ব্যালান্স।
তো আমরা দেখলাম আগের বছরের শেষ এটা বিগিনিং হয়ে গেছে। আর এই অ্যামাউন্টটা অবশ্যই কারেন্ট ইয়ারে যতটুকু ক্যাশ আমরা দেখাবো এর সাথে হচ্ছে মিলতে হবে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এর সাথে এই জিনিসটা মিলতে হবে। তখন বুঝতে হবে আমার ক্যাশ ফ্লোটা ওকে আছে। তারপর নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৫ শেয়ার। ৫ শেয়ারে কত? আগে ছিল নেগেটিভ, এবার এটা পজিটিভ হইছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপারেশন করা বললাম। এখন আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। রাসেল ভাই, হ্যাঁ, ভাইয়া। এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝছি। এখন একটা ব্যাট নিয়ে একটা কোয়েশ্চেন করি। ব্যাটের প্রশ্ন এখন না, পরে করি। আগে এটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ করুক তাহলে। হ্যাঁ, কারণ এই পার্টটা শেষ হয়ে যায়। আচ্ছা ভাই, যদি আপনার এখানে আপনি তো ডাইরেক্ট মেথড দেখাইলেন, এখন যদি ইনডাইরেক্ট মেথডটা হয় তো এখানে কি কোনো এনবিএ থেকে কোনো এরকম কি রুলস আছে যে এরকম ক্যাশ ফ্লোতে এরকম করতে হবে বা কি কিছু? না, না, না। কারণ অ্যাকাউন্টস আমরা এনবিআর রুলস এ করি না। অ্যাকাউন্টস আমরা হচ্ছে আইএফআরএস, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এদের অনুসারে করি। আর এনবিআর বলছে অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে কি করতে হবে? ওই বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আইএফআরএস অনুসরণ করে এই অনুসারেই করতে হবে। সেই হিসেবে আইএফআরএস প্রাধান্য দিচ্ছে হচ্ছে ডিরেক্ট মেথড। আমরা প্র্যাকটিসে ক্ষেত্রে ডিরেক্ট মেথডটাই বেশি করি। রাইট। কারণ আপনার সেকশন 72 এখানে গিয়ে দেখবেন যে অ্যাকাউন্টিং যে রাখবেন হিসাব রকমটা কিভাবে করবেন সেটা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আচ্ছা রাসেল ভাই, ডিরেক্ট মেথড ইনডিরেক্ট মেথড দুই প্রকার তো করা যায়। এখন কোনটা কিসের জন্য করা হয়? ডিরেক্ট মেথডটা হচ্ছে আইএফআরএস সাপোর্ট করে, ইনডিরেক্টটাকে সাপোর্ট করে না। যে এই কারণে হচ্ছে সবাই স্ট্যাটিউটরি অডিট রিপোর্টে ডিরেক্ট মেথডটাই করে। আবার ছোট ছোট প্রতিষ্ঠান অনেকে আমি এটাও দেখছি, কারণ আমি অনেক এফএস নিয়ে কাজ করার সৌভাগ্য হচ্ছে, ইনশাল্লাহ হবে আরো। দেখা যায় ইনডাইরেক্টও করে। সেটা যে করলে নষ্ট হয়ে যাবে, হবে না এরকম না, করতে পারে। আমি বলতে চাচ্ছি কোনটা নিয়ে করলে বেশি সুবিধা, অর্থাৎ ভালো বেশি কোনটা, এটা না ওইটা, আর কোনটা কোনটাতে 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 করলে সুবিধা সহজ এবং কি এ, দ্রুত মিলে, আর কোনটা না ডিরেক্টে না ইনডিরেক্টে কোনটাতে? ইম্প্যাক্ট তো সমানই আসবে। ডিরেক্ট ইনডিরেক্ট এর রেজাল্ট একই। ডিরেক্টটা তুলনামূলক সহজ, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে তুলনামূলক কঠিন। ডিরেক্ট হচ্ছে মোটামুটি সহজ, মানে প্র্যাকটিসের ক্ষেত্রে, কারণ এগুলো সব লিঙ্ক করা। আর যেহেতু লিঙ্ক করা হয়ে যাচ্ছে তাহলে আমার এত টেনশন করতে হচ্ছে না। আর আপনার যদি ডিরেক্ট ম্যাথড সাজেস্ট করবো, যেহেতু আইভার্স অনুসারে আমাদের অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে সেশনটা শেষ